কম্পিটিটিভ স্কুলের আরও একটি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। গত ক্লাসে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের উপরে আলোচনা হবে। তোমরা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্লাসটি না দেখে থাকো, অতি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আগে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্লাসটা দেখে আসো। কারণ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সঙ্গে জিওমেট্রিক প্রোগ্রেশনের রিলেশন অনেকই বেশি। তাই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আগে দেখে আসো, তারপরে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্লাসটা দেখো, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। চলো আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন শুরু করি। দেখো, জিওমেট্রিক প্রোগ্রেশন শুরু করার আগে আমরা দুটো সিরিজ নিয়েছি। আমরা সিরিজ কি, আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সময় বুঝেছি সিরিজ কি। এবার দেখো এই সিরিজ দুটো, এখানতে দেখো এখানে 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 16 হয়েছে, 16 থেকে 32 হয়েছে। আমরা যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই সিরিজের এই নাম্বারগুলো কি হয়েছিল, একটা কমন ডিফারেন্স ছিল। 2 থেকে যদি 4 হয়, 2 বেড়েছে, তাহলে 4 থেকে কিন্তু আরো 2 বাড়ার দরকার ছিল, তাহলে 6 হওয়ার দরকার ছিল। তারপর 6 থেকে আবার 2 বেড়ে কিন্তু 8 হওয়ার দরকার ছিল। সেটা হলে কিন্তু আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন হতো, কিন্তু এটা জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা কি হয়েছে দেখো, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 16 হয়েছে, 16 থেকে 32 হয়েছে। আবার এটা দেখো এই সিরিজটা 81 থেকে 27 হয়েছে, 27 থেকে 9 হয়েছে, 9 থেকে 3 হয়েছে। তাহলে কি করে হলো? এ তো একটা প্যাটার্ন মেনটেন করছে। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের পৃথিবীতে সবকিছু একটা প্যাটার্ন মেনটেন করে চলে। তাহলে এই সিরিজ দুটো একটা প্যাটার্ন মেনটেন করছে। কি প্যাটার্ন মেনটেন করছে? দেখো 2 থেকে 4 হচ্ছে, কত গুণ হচ্ছে? 2 থেকে 4 2 গুণ হচ্ছে। 4 থেকে 8 হচ্ছে, দেখো কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে। 8 থেকে 16 হচ্ছে, কত হচ্ছে? 2 গুণ হচ্ছে। 16 থেকে 32 কত হচ্ছে? 2 গুণ হচ্ছে। আবার এখানেও দেখো 81 থেকে 27 হচ্ছে, দেখো 1/3 গুণ হচ্ছে। আবার 27 থেকে 9 হচ্ছে, এখানেও দেখো 1/3 গুণ হচ্ছে। আবার 9 থেকে 3 হচ্ছে, এখানেও 1/3 হচ্ছে। দেখো এটা প্যাটার্ন মেনটেন করছে। কিন্তু আগের বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এখানে যেমন ছিল কমন ডিফারেন্স, মানে একটা থেকে আরেকটা একই রকম ভাবে বাড়ছিল, এখানে দেখো কমন ডিফারেন্স নেই। এখানে একই সংখ্যা আছে, যেটা কমন রেশিও বলে এটাকে, যে একই সংখ্যা আছে যেটা কি হচ্ছে প্রত্যেকবার গুণ হচ্ছে। একই সংখ্যা আছে যেটা প্রত্যেকবার কি হচ্ছে, গুণ হচ্ছে। এই সংখ্যাটাকে আমরা কি বলবো? কমন রেশিও। এখন দেখো কমন রেশিওকে যদি আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই কমন রেশিও সমান সমান, আমি যদি এই সিরিজটার এটাকে আমি এ বলি প্রথম পদ, সেকেন্ড পদকে যদি A1 বলি, থার্ড পদকে A2 বলি, ফোর্থ পদকে A3 বলি, এরকম ভাবে যদি বলি, তাহলে আর সমান সমান আমি বলতে পারবো A1/A। আবার এটাও বলতে পারবো A2/A1 বা A3/A2। এরকম দেখো সবকটার মানই কিন্তু আমার একই আসবে, কমন রেশিও। এটা হবে রেশিও। দেখো A1 মানে 4, 4/2 যদি আমি করি তাও আসবে 2, 8/4 করলেও আসবে 2, 16/8 করলেও আসবে 2। দেখো সববারই 2 আসবে। তাহলে এখানে আমরা যে নতুন টার্মটা শিখলাম সেটা হচ্ছে কমন রেশিও। আর প্রথম পদকে তো এ বলে, আমরা জানি প্রথম পদকে কি বলে, এ বলে। আর এই প্রত্যেকটা পদকে আমরা ইংরেজিতে কি বলি? টার্ম, যেটা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। প্রত্যেকটা পদকে আমরা ইংরেজিতে কি বলি? টার্ম, যেটা আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন দেখো, তাহলে এই পদটা যদি এ হয়, ধরো আমি সিরিজটা আবার লিখছি। সিরিজটা কত? 2, 4, 8, 16, 32, এরকম করে এন অবধি। এবার দেখো এই সিরিজটার প্রথম পদ যদি এ হয়, তাহলে এটাকে আমরা এ লিখতে পারি। এই সেকেন্ড পদটা দেখো, এর সঙ্গে কিন্তু এই যে কমন রেশিও যেটা আর, এটা গুণ হয়েছে। দেখো 2 ছিল, মানে এই 2 ছিল, 2 এর সঙ্গে আর 2 গুণ হয়েছে, দিয়ে হয়েছে 4। 8 এর বেলায় আমরা লিখতে পারি এ ইন্টু, দেখো আর এর পাওয়ার 2। কারণ দেখো দুটো আর গুণ হয়েছে, মানে কমন রেশিও দুটো গুণ হলে, প্রথম পদের সঙ্গে দুটো গুণ হলে কিন্তু এই 8 হয়। তারপরের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু আর এর পাওয়ার কিন্তু 3। এইভাবে কিন্তু আমরা লিখে যেতে পারি। এইভাবে লিখলে এন অবধি গিয়ে আমরা কি লিখবো, এনে কি লিখবো। এবার দেখো এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, যেটা আগের বারও বলেছিলাম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, এটা হচ্ছে ফিফথ টার্ম, আর এটা হচ্ছে এন টার্ম। এন টার্ম এটা। তাহলে দেখো সেকেন্ড টার্মের ক্ষেত্রে আর এর পাওয়ার কিছু নেই, মানে তো 1 আছে। তাহলে সেকেন্ড টার্মের ক্ষেত্রে আর এর পাওয়ার 1, থার্ড টার্মের ক্ষেত্রে দেখো আর এর পাওয়ার 2, ফোর্থ টার্মের ক্ষেত্রে আর এর পাওয়ার 3। দেখো এদিকে টার্ম ফোর্থ, কিন্তু আর হচ্ছে 3, মানে যে কটা টার্ম তার থেকে 1 কম।
দেখো টার্ম ফোর্থ কিন্তু আর 3, এটা যদি ফিফথ টার্ম হয় তাহলে এখানে কিন্তু আর এর পাওয়ার 4 হবে। তাহলে যদি এটা n টার্ম হয় তাহলে এখানে কি হবে, a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 হবে, কারণ n এর মান তো আমি এরকম ভাবে বিয়োগ করতে পারি না, n কি হবে সেটা তো আমি জানি না। তাহলে আমরা কি করব, ওখানে a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 করবো। তাহলে এটাই হচ্ছে আমার লাস্ট টার্ম বা n সংখ্যক টার্ম। তাহলে এই সিরিজটার যদি আমরা এরকম tn বের করতে চাই তাহলে সেটা আমরা করব কি, a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1। এটাই হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের লাস্ট পথ। জিওমেট্রিক প্রোগ্রেশনের লাস্ট পথ কি, tn সমান সমান a ইন্টু আর n মাইনাস 1। কি করে আসছে দেখো, আমরা সমীকরণটা দেখিয়ে দিলাম সমীকরণ কিভাবে আসা সম্ভব। দেখো যে প্রথম পদ যদি a হয়, এটা 2 ছিল প্রথম পদ a, তাহলে সেকেন্ড পদটা কত হবে, a ইন্টু আর। আর কি জিনিস, এই যে আমি এখানে বলেছি আর কি জিনিস, আর হচ্ছে সেকেন্ড পদ বাই প্রথম পদ, থার্ড পদ বাই সেকেন্ড পদ, ফোর্থ পদ বাই থার্ড পদ। এইভাবে করলে পরে কি হবে, যে পরের পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে আর বা কমন রেশিও। এখন তোকে এইটা 2 যদি a হয় তাহলে এখানে 4 হচ্ছে কি a ইন্টু আর, আর এর পাওয়ার 1 মানে একই ব্যাপার। 8 কি a ইন্টু আর এর পাওয়ার 2। এরকম করতে থাকলে তাহলে n সংখ্যকে গিয়ে কি হবে, a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমার সূত্র, আর এটা হচ্ছে তার কনসেপ্ট। কি করে আমার তৈরি হলো যে লাস্ট পদ বা n সংখ্যক টার্ম যেটা হবে সেটা হবে কি, a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এখানে কি হয়, এখানে কমন রেশিও পাওয়া যায়, এখানে কমন ডিফারেন্স পাওয়া যায় না। এটাই হচ্ছে এপি আর জিপি এ দুটোর মধ্যে পার্থক্য। এই যে এখানে আছে কি, এখানে আছে কমন রেশিও আর, আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে কমন ডিফারেন্স বা ডি। এবার চলো, এবার আমরা কিছু এর সাম দেখে নিই। এবার দেখো আমরা দুটো সিরিজ নিয়েছি এবং এই সিরিজগুলো কি আছে, এগুলো দেখো এখান থেকে এটা 4 হয়েছে, গুণ 2 হয়েছে। তারপরে দেখো 4 থেকে 8 হয়েছে, গুণ 2 হয়েছে। তারপরে দেখো 8 থেকে 16 হয়েছে, গুণ 2 হয়েছে। আবার দেখো এটা দেখো 81 থেকে 27 হয়েছে, গুণ 1-এর 3 হয়েছে। তারপরে দেখো 27 থেকে 9 হয়েছে, গুণ 1-এর 3 হয়েছে। তারপরে দেখো 9 থেকে 3 হয়েছে, গুণ 1-এর 3 হয়েছে। যদি এই হয় তাহলে দেখো এবার বলছে এই পদগুলোর যোগফল কত হবে, তার একটা সূত্র আছে। কি সূত্র, এই যে এই সূত্র। দেখো এখানে আর এর মান 1-এর থেকে বড় হতে হবে। দেখো এটা আর এর মান কত আসছে, এখানে 2, তাহলে আর এর মান অবশ্যই 1-এর থেকে বড়। যদি আর এর মান 1-এর থেকে বড় হয় তাহলে সূত্র হবে আমার এটা, আর যদি আর এর মান 1-এর থেকে ছোট হয় তাহলে সূত্র হবে এটা। এবার দেখো এই সূত্রটা কি করে আনা সম্ভব। এবার দেখো আমি যদি বলি এসএন, তাহলে কিন্তু আমরা যে পদটা আগে দেখিয়েছিলাম সেই পদটা লিখতে পারি কেমন, যে এ প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার 2 প্লাস এ আর টু দি পাওয়ার 3 প্লাস এ আর টু দি পাওয়ার 4। এরকম করতে 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 কত দূর যাবে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো আমরা যদি আরো একটা পদ নিই এস এন, এবং দেখো এটার সঙ্গে যদি আমি আর গুণ করি তাহলে আমি কি পাবো, এই প্রথমটার সঙ্গে এ আর যোগ গুণ হবে, প্লাস এটার ক্ষেত্রে কি হবে এ আর 2 হবে, প্লাস এটার ক্ষেত্রে কি হবে এ আর 3 হবে, প্লাস এটার ক্ষেত্রে এ আর 4 হবে, প্লাস এ আর 5 হবে। দিয়ে এরকম করে লাস্টেরটা কি হবে, যে এ আর এখানে আর n মাইনাস 1 থাকবে না, n থাকবে, কারণ এখানে একটা আমি আর গুণ করেছি। এখন দেখো এই দুটো পদটাকে যদি আমরা অপনয়ন করি, মানে এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিই, এখানে বিয়োগ চিহ্ন দিই, এগুলো সব যদি বিয়োগ করি তাহলে দেখো কি ঘটবে। তাহলে দেখো এই পাশে আসবে এস এন মাইনাস এস এন আর, এই আসবে সমান সমান। দেখো এটা আর এটা কিন্তু কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা আর এখানে যেটা আছে কেটে যাবে, আর এটা এর আগেরটার সঙ্গে কেটে যাবে। পড়ে থাকবে এইটুকু আর পড়ে থাকবে এইটুকু। তাহলে এখানে কি পড়ে থাকলো, এ মাইনাস এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এটুকু পড়ে থাকলো। এবার দেখো এখানে কিন্তু আমি এস এন কমন নিতে পারি। এখানে যদি এস এন কমন নিই তাহলে দেখো 1 মাইনাস আর পড়ে থাকে, সমান সমান এস এন যদি কমন নিই 1 মাইনাস আর পড়ে থাকে, সমান সমান এখানে যদি আমি এ কমন নিই
তাহলে থাকে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এই পড়ে থাকে। তাহলে আমি এখান থেকে এস এন যখন করব তখন এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এটাই হচ্ছে আমার জিওমেট্রিক প্রোগ্রেশনের সামের সূত্র। মানে এই যে সিরিজটা আছে না, এই যে সিরিজটা, এই সিরিজটার যোগফলের সূত্র, এই যে সিরিজটার যোগফলের সূত্র। এবার দেখো এখানে কি এসছে 1 মাইনাস এন, মানে এখানে আর এর মান যদি একের ছোট হয় তাহলে আমার এটা এসছে, আর এর মান যদি একের ছোট হয় তাহলে কিন্তু আমার এটা এসছে, কি এসছে এ ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার এন বাই 1 মাইনাস আর। যদি বেশি হতো, যদি এটা আমি এটা উপরে দিতাম, মানে এই লাইনটা যদি আমি উপরে দিতাম আর এই লাইনটা যদি নিচে দিতাম, তাহলে কিন্তু আমাকে জাস্ট এটা উল্টে যেত, এটা কোনো ব্যাপার নয়। এবার তুমি এখানে প্লাস মাইনাস ঠিক রাখলে এখানে তোমার একের বড় আসলো কি ছোট আসলো সেটা কোনো ব্যাপার নয়। তাহলে আমার মেন যে সূত্রটা, এই যে সূত্র হচ্ছে এটা, দেখো এই সূত্রটা আমরা প্রুভ করলাম, এই সূত্রটা আমরা প্রুভ করলাম, কি করলাম, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, যখন কি আর এর মান একের থেকে ছোট। এখন দেখো আর এর মান একের থেকে ছোট বড় ওটা কোনো ব্যাপার নয়, তুমি সূত্র শুধু এটুকু মনে রাখলেই হবে। এবং সেটা কিসের মান, এস এন, এস এন এর সূত্র হচ্ছে এটা। মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে সমস্ত যোগফল, পুরো সিরিজটার যোগফলের সূত্র হচ্ছে এটা। জিওমেট্রিক প্রোগ্রেশনে আরো একটা সূত্র আছে, ধরো আমি ধরলাম এরকম 64, 32, তারপর আছে 16, 8, 4, 2, এরকম করতে করতে এটা ইনফিনিটি অবধি। যদি এরকম ইনফিনিটি অবধি ধরি তাহলে দেখো এখানে গুণ হয়েছে কত, হাফ, এখানে গুণ হয়েছে কত, হাফ, এখানে গুণ হয়েছে কত, হাফ। এরকম যদি গুণ হতে হতে যায় এবং এটা যদি বলে ইনফিনিটি অবধি এর সাম কি হবে, মানে এর যোগফল কি হবে, ইনফিনিটি অবধি মানে একদম অসীম অবধি এর যোগফল কি হবে, তার একটা সূত্র আছে, সাম অফ ইনফিনিটি। সাম অফ ইনফিনিটি এটা জাস্ট কি করবে, এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর, এটা একটা সূত্র। এই সূত্রটা তোমরা ভালো করে খাতায় লিখে রাখো। এটা দিয়ে আমরা কি করব, যে যদি আমার আর এর মান, যদি আর এর মানটা কি হয়, 1 থেকে ছোট হয় এবং মাইনাস 1 থেকে বড় হয়, যদি আর এর মান 1 থেকে ছোট হয় এবং মাইনাস 1 থেকে যদি বড় হয়, তাহলে সাম অফ ইনফিনিটি কি হবে, এ বাই 1 মাইনাস আর হয়। সিরিজটা কেমন, এই যে 64, 32, 16, 8, 4 এরকম করতে করতে যখন ইনফিনিটি অবধি যাবে তখন তার সূত্রটা হবে সাম অফ ইনফিনিটি সমান সমান এ বাই 1 মাইনাস আর। আমার যদি একটা সিরিজ থাকে 2, 4, 8, 16, 32, তাহলে আমার যদি একটা সিরিজ থাকে, তাহলে আমি যদি বলি টি এন, এইটা হবে কি, যে এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস 1, যে কততম পদ, কততম টার্ম, এনতম টার্মটা হবে কত, এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস 1। এবার যদি বলি সাম অফ এন, এনতম পদ পর্যন্ত যোগফল কত হবে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এটা বলতে পারি, এটা যখন কি হবে, এটা যখন আর এর মান 1 এর থেকে ছোট হবে। আবার এটাও বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, যা সেটা উল্টে দেবো। এটা কখন হবে, এটা হবে যখন আর এর মান 1 এর থেকে বড় হবে। আর একটা সূত্র আমরা কি পেলাম, যে সাম অফ ইনফিনিটি তখনই সম্ভব যখন এই আর এর মানটা 1 এর থেকে ছোট হবে। আর এর মান যখন, বা আর মানে কমন রেশিও যখন 1 এর থেকে ছোট হবে, তখনই সাম অফ ইনফিনিটি মান বের করা যাবে। এবং সাম অফ ইনফিনিটির সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর। এই তিনটে সূত্র আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে জাস্ট একটু মনে রাখবো। এই তিনটে সূত্র আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে জাস্ট মনে রাখবো, তাহলে আমাদের অনেক অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলবো। এবার আমরা
কিছু ম্যাথের সলভ করি, তাহলে আমাদের এই জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ম্যাথগুলো আছে যদি আমরা সলভ করি, তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের যে বেসিক কনসেপ্ট আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করিয়ে তোমাদের মতামতটা জানিও। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলি সবার আগে তুমি দেখতে পাও। চলো আমরা এখন ম্যাথগুলো সলভ করি। 1 নম্বর ম্যাথটায় দেখো আছে, এখন দেখো এই সিরিজটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন না জিওমেট্রিক প্রোগ্রেশন। আমরা যেহেতু জিওমেট্রিক প্রোগ্রেশন করছি, তাহলে দেখো এটা আমরা দেখে নিই আগে যে এটা অ্যারিথমেটিক না জিওমেট্রিক। এখন দেখো 2, এটা কত 4 গুণ হয়েছে, 8 থেকে 32 কত হয়েছে 4 গুণ হয়েছে। তাহলে এই সিরিজটা দেখো 4 গুণ গুণ করে গেছে, এটা একই ডিফারেন্সে বাড়েনি, এটা কি হয়েছে গুণ হয়েছে। তাহলে এটা অবশ্যই একটা কি আমার, এটা অবশ্যই একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। এখন জিওমেট্রিক প্রোগ্রেশনে এখন বলেছে T20 মানে 20তম পদটি কত, 20তম পদটি কত। আমরা তো জানি যে T20 বা Tn এর সূত্র হচ্ছে কি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা জানি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এটার যদি আমরা মান বসাই, তাহলে প্রথম পদ কত, প্রথম পদ কিন্তু 2 ইন্টু আর কত, আর কিন্তু 4, এবার 4 এর পাওয়ার কত হবে n মাইনাস 1, n মানে কত যে 20তম পদ, 20 মাইনাস 1 তাহলে কত 19। এখন দেখো এটা যদি ভাঙি আমরা, 2 এর পাওয়ার 1 বসালাম, নিচু নেই মানে 1 বসাতে পারি, আর এই 4টাকে ভেঙে 2 করতে পারি, 2 এর পাওয়ার 19 ইন্টু 2 এর পাওয়ার 19। এখন দেখো সব বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে গুণের ক্ষেত্রে, তাহলে টোটাল হবে 2 এর পাওয়ার 19 দুগুণে 38 আর 1 39। তাহলে আমার 20তম পদ যেটা চেয়েছে, 20তম পদটা আমার হবে কত 2 এর পাওয়ার 39। দেখো আছে, এবার বলছে কি S20 বের করো। S20 মানে 20তম প্রথম 20টা পদের যোগফল বের করো। প্রথম 20টা পদের যোগফল বের করতে গেলে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে Sn, এর সূত্রটা কি ছিল যে r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এর সঙ্গে a গুণ হবে বাই r মাইনাস 1, এই হচ্ছে আমাদের সূত্রটা ছিল। তাহলে এই সূত্র যদি আমরা S20 বের করতে চাই, তাহলে এর মান কত, এই হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত 2 ইন্টু আর কত, আর হচ্ছে 4, 4 এর পাওয়ার n, এর মানে কততম 20তম বলেছে, মাইনাস 1 বাই এখানে 4 মাইনাস 1, তাহলে কত হবে 3। তাহলে এখানে কাটাকাটি যদি আমি করি বা কাটাকাটি না করলেও হবে 2/3 ইন্টু 4 এর পাওয়ার 20 মাইনাস 1, এটা হচ্ছে আমার কি যে প্রথম 20টা পদের যোগফল। দেখো এটা 2/3, 4 এর পাওয়ার 20 মাইনাস 1 আর 2 এর পাওয়ার হচ্ছে 39। প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে আমার উত্তর 2/3, 4 এর পাওয়ার 20 মাইনাস 1 আর এদিকে 2/39, এটা হচ্ছে 20তম পদ, আর এটা প্রথম 20তম পদে প্রথম 20টা পদের যোগফল। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা তো একটা সিরিজ দিয়েছে 64, 16, 4, 1 ড্যাশ ড্যাশ ড্যাশ। এই সিরিজটির T30 মান বের করতে বলেছে। T30 মান মানে এর 30তম পদ, এই সিরিজের 30তম পদটি কত হবে, টার্ম অফ 30, 30তম পদটি কত হবে সেটা বের করব। তাহলে আমরা এটা তো অবশ্যই জিওমেট্রি প্রোগ্রেশন করছি, আমরা দেখে নিই যে এখানে কমন রেশিও কত। এখানে কমন রেশিও দেখো এটা কত হচ্ছে, গুণ হচ্ছে 1 এর 4, এটা গুণ হচ্ছে কত 1 এর 4, এটা গুণ হচ্ছে কত ইন্টু 1 এর 4। তাহলে কমন রেশিও কত, কমন রেশিও কিন্তু 1 এর 4। এখন কমন রেশিও যদি 1 এর 4 হয়, তাহলে আমরা T30 সমান সমান আমরা বসাতে পারি প্রথম পদ ইন্টু আর এর পাওয়ার, কমন রেশিও আর এর পাওয়ার কি হবে n মাইনাস 1। এখন দেখো প্রথম পদ কিন্তু 64 এখানে দেওয়া আছে, আর আর কত, আর হচ্ছে 1 এর 4, 1 এর 4 এর পাওয়ার কত হবে n মাইনাস 1, 30টা 30 মাইনাস 1 29। তাহলে 64 যদি আমরা বসাই, 64 যদি আমরা 4 করি, তাহলে অ্যাকচুয়ালি 4 এর পাওয়ার 3 হয় বাই এখানে 4 এর পাওয়ার কত হয় 29। এখন দেখো 4 এর পাওয়ার 3 দিয়ে যদি 4 এর পাওয়ার 29কে ভাগ করি আমরা, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা থেকে কাটলে 1/4
4 এর পাওয়ার এই 29 থেকে 3 বাদ যাবে কত 26, 1/4 এর পাওয়ার 26, এটা হচ্ছে আমার কি এর 30তম পদ। 30তম পদ কত হবে 1/4 এর পাওয়ার 26। তাহলে আমার উত্তর হবে কোনটা এ নম্বর অপশন 1/4 এর পাওয়ার 26। দেখো এই অঙ্কগুলো কত সহজে আমরা সলভ করতে পারছি জিওমেট্রিক প্রোগ্রেশনে। এবং তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে আলাদা আলাদা এক একটা বৈশিষ্ট্য আছে। তোমরা প্রতিটা অঙ্ক দেখো, এখানকার প্রতিটা অঙ্ক আলাদা আলাদা রকমের, এবং এই অঙ্কগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনের পুরো ম্যাথের চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা তোমার মাথায় একদম ঢুকে যাবে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক দেখো, এবং শেষের দিকের অঙ্কগুলো তো আরো ভালো। 3 নম্বরটা দেখো, 3 নম্বর বলছে একটি বালক কাজের জন্য প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা ও তৃতীয় দিনে 4 টাকা এইভাবে বেতন পেলে প্রথম 20 দিনের বেতন কত হবে? তাহলে কেমন বেতন পাচ্ছে? প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তার তৃতীয় দিনে 4 টাকা। তাহলে এরকম করে 20তম পদ অবধি যাবে। 20তম পদ অবধি গেলে তাহলে টোটাল কত টাকা পাবে? এখন দেখো এটা জিওমেট্রিক না অ্যারিথমেটিক, দেখো এটা জিপি না এপি। দেখো এখান থেকে কি হচ্ছে কমন রেশিওটা বেরোচ্ছে। দেখো কমন রেশিও কত হচ্ছে গুণ 2, কমন রেশিও কত 2। তাহলে এখানে আমাদের আর এর মান কত? আর এর মান কিন্তু 2। এ কত? এ কিন্তু প্রথম পদ 1, তাহলে কিন্তু এ কিন্তু প্রথম পদ। তাহলে কিন্তু আমরা যে 20তম দিনের টোটাল বেতনটা বের করতে পারি। তাহলে 20তম দিনের টোটাল বেতন বের করতে গেলে সাম অফ এই 20 করতে হবে। সাম অফ 20, সাম অফ 20 কত হবে? মানে S20 কত হবে? যে a ইন্টু r⁻n-1 বাই r-1। তাহলে দেখো এখানে এর মান কত? এ হচ্ছে প্রথম পদ 1, তারপরে আর এর মান কত 2, এর পাওয়ার এন মানে কত 20, 20 মাইনাস 1। এবার দেখো এখানে কত আর এর মান কত 2, আর থেকে 1 বাদ যাবে। এবার দেখো নিচে এটা আর কোনো ব্যাপার নয়, নিচে তো 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 1 1 কাটলে একই থাকবে। তাহলে আমার থাকলো কত 2 এর পাওয়ার 20 মাইনাস 1। এটা হচ্ছে কি ওই ছেলেটার বেতন থাকবে 220 মাইনাস 1। এটা হচ্ছে 20 দিন পরে ওই ছেলেটার টোটাল বেতন হবে। তাহলে উত্তর হবে কোনটা? অপশন বি। দেখো 4 নম্বরটা বলছে কোন জিপি সিরিজের পঞ্চম পদ 81 ও প্রথম পদ 16 হলে চতুর্থ পদ কত হবে? জিপি সিরিজ মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের বলেছে পঞ্চম পদ 81। পঞ্চম পদ বলতে আমরা কি করব? পঞ্চম পদ যে T5 মানে কত? পঞ্চম পদ a ইন্টু আর এর পাওয়ার কি হবে n-1, n মানে পঞ্চম, তাহলে n-1 মানে আর এর পাওয়ার 4। আর প্রথম পদ মানে কত? a সমান সমান বলে দিয়েছে কত 16, আর এটা সমান সমান বলে দিয়েছে কত 81, এটা বলে দিয়েছে। তাহলে চতুর্থ পদ কত হবে? দেখো আমরা এই দুটো সমীকরণকে আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দেখো a ইন্টু r⁴ সমান সমান যদি আমরা a করি আর এদিকে যদি আমরা 81/16 করি তাহলে এ কেটে যাবে। তাহলে r⁴ সমান সমান পাওয়া যাবে 81/16। তাহলে আর সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো 3/2। আর এর মান 3/2 পেলাম। তাহলে আমরা চতুর্থ পদ বের করতে হবে। চতুর্থ পদ মানে অ্যাকচুয়ালি T4 এর মান। T4 মানে a ইন্টু r⁴ কত n-1, n-1 মানে 4 - 1 3। তাহলে এর মান আমরা জানি, এর মান কত 16, এ প্রথম পদ 16 ইন্টু আর এর মান কত? আর আমরা এই যে বের করলাম 3/2 তার কত কিউব। এখন দেখো 16 ইন্টু এর কিউব করলে কত হবে 27, আর এটা করলে 8, 8 দিয়ে 16কে কাটলে 2, তাহলে 27 দুগুণে 54। তাহলে আমার চতুর্থ পদটা কত আসবে? চতুর্থ পদ আসবে 54। চতুর্থ পদ 54। আমাদের এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় আসবেই। তোমরা এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক দেখো, বিশেষ করে শেষের দিকের অঙ্কগুলো তো খুবই ভালো, তোমরা একটু দেখো এবং খাতায় টুকে নোট করে রাখো।
5 নম্বর অঙ্কটা দেখো, কোন জিপি সিরিজের চতুর্থ ও দশম পদটি যথাক্রমে 1/3 ও 243 হলে সিরিজটির দ্বিতীয় পদ কত? এখন দেখো চতুর্থ পদ বলতে আমরা এইটা লিখবো যে a ইন্টু আর এর পাওয়ার কিউব, এটা হচ্ছে চতুর্থ পদ, এটা সমান সমান কত? 1/3। আর কত বলেছে? দশম পদ বলতে আমরা লিখবো a ইন্টু আর এর পাওয়ার 9, এটা সমান সমান কত? 243। তাহলে সিরিজটির দ্বিতীয় পদ কত হবে? এখন দেখো দ্বিতীয় পদ বের করতে গেলে এখান থেকে কিন্তু আমরা আর এর মান বের করতে পারবো। এটা যদি আমরা এইভাবে লিখি এটাকে, যে a r টু দি পাওয়ার 9 বাই a r টু দি পাওয়ার 3, তাহলে আমি এদিকে লিখবো কত? 243 বাই 1/3। এখন দেখো এ কেটে যাবে, আর r টু দি পাওয়ার 3 দিয়ে r টু দি পাওয়ার 9 কে কাটলে তাহলে কত আসবে? r টু দি পাওয়ার 6। আর এদিকে এটা কি হবে? 243 ইন্টু 3/1, এটা উল্টে যাবে। তাহলে এখানে r টু দি পাওয়ার 6 যদি হয়, এখানে দেখো 3 টু দি পাওয়ার 6 হবে। তাহলে r সমান সমান বের করতে পারবো না আমরা। দ্বিতীয় পদটা হচ্ছে অ্যাকচুয়ালি t2 অ্যাকচুয়ালি a ইন্টু r। এখন দেখো আমরা r এর মান পেয়েছি, কিন্তু এর মান কিন্তু আমরা এখনো পাইনি। এটা r এর মান বেরোলো, এর মান বের করবো। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে এর মান বসিয়ে নিই। ধরো আমরা প্রথমে এই সমীকরণটাতে এর মান বসাই, তাহলে আমরা যদি এর মান বসাই ওখানে, এই সমীকরণটাতে আমরা আর এর মান বসাই, তাহলে এর মানটা পেয়ে যাব। তাহলে এই জায়গায় যদি আমরা আর এর মান বসাই, তাহলে a ইন্টু আর কত? আর কিন্তু আমার 3। আর কত? আর কিন্তু 3। a ইন্টু 3 পাওয়ার কিউব সমান সমান কিন্তু কত? 1/3। তাহলে a সমান সমান কিন্তু এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 1 বাই কত হবে? 27 আর 3 81। a সমান সমান 1 বাই 81। এখন আমার যেটা চেয়েছে সেটা কি? সেটা হচ্ছে a 1 বাই 81 ইন্টু আর কত? আর হচ্ছে এটা 3 হবে। হ্যাঁ, 1 বাই 81 ইন্টু কত? 3। তাহলে এটা কাটলে কত হবে? 1 বাই 27। তাহলে আমার কিন্তু দ্বিতীয় পদটি কত হবে? 1/27। দ্বিতীয় পদটি হবে 1/27। চলো পরের অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দিয়ে আরো একটি ত্রিভুজ আঁকা হলো এবং সেই ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে আবারও ত্রিভুজ আঁকা হলো। এই পদ্ধতি অসীম বা ইনফিনিটি পর্যন্ত আঁকা হলে প্রথম ত্রিভুজটির বাহুর মান 24 একক হলে যতগুলি ত্রিভুজ গঠন হবে সবগুলি ত্রিভুজের পরিসীমার যোগফল কত হবে? বলেছে কি, যে আমার এরকম একটা ত্রিভুজ থাকবে, এরকম একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এবং তার বাহুর মান কত? 24। তার বাহুর মান 24, সবকটা বাহুর সমান। এবং এই বাহুগুলোর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে জুড়লে আরো একটা ত্রিভুজ তৈরি হবে। এবং এরপরে আবার এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু জুড়লে আবার একটা ত্রিভুজ গঠন হবে। এরকম করতে করতে ত্রিভুজ গঠন করেই যেতে হবে, প্রত্যেকবার মধ্যবিন্দু করে চলতেই থাকবে। এবং যতক্ষণ না এটা শেষ হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এরকম ত্রিভুজ চলতে থাকবে। এবং সেটা কত অবধি হবে? ইনফিনিটি অবধি হবে। যদি তাই হয় তাহলে বলছে যতগুলো ত্রিভুজ গঠন হবে, যেমন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, যতগুলি ত্রিভুজ গঠন হবে সবকটা ত্রিভুজের পরিসীমার যোগফল কত হবে? দেখো কত একটা টাফ অঙ্ক, কিন্তু কত সহজে করা যাবে। দেখো প্রথম ত্রিভুজটা, বাইরের যে ত্রিভুজটা আছে এর পরিসীমা তো জানো, যে 3টি বাহুর যোগফল করে দিলে হয়ে যাবে। তাহলে প্রথমটার কত হবে? 24 24 24 72 প্রথম ত্রিভুজটা। এবার দেখো পরের ত্রিভুজটা, এই বাহুটা কত হবে? এই বাহু, এই বাহু আর এই বাহু কত হবে? দেখো এটা যদি মধ্যবিন্দু হয়, এটা 12, এটা 12 যদি হয় তাহলে কিন্তু এটা 12 এবং এটা 12 হলে, এটা 60 ডিগ্রি হলে এটাও কিন্তু 12ই হবে। হ্যাঁ, এটাও 12 হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এটাও 12 হবে। তাহলে 12, এটাও যদি 12 হয়, 12 12 12 3 12 36, মানে অ্যাকচুয়ালি এই বাইরেরটার যত পরিসীমা তার পরেরটার পরিসীমা কত হবে? তার পরেরটার পরিসীমা তার অর্ধেক হবে, 36। তারপরেরটার কত হবে? 18। এইভাবে কি হবে? এটা ইনফিনিটি অবধি চলবে, ইনফিনিটি অবধি, মানে একদম বিন্দু অবধি হয়ে যখন আর করা যাবে না সেই অবধি যদি করা যায়, তাহলে যতগুলো ত্রিভুজ গঠন হলো তার পরিসীমাগুলোর যোগফল কত? এখন দেখো এই অবধি চলতে চলতে ইনফিনিটি অবধি এর পরিসীমার যোগফল কত আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো এ মানে প্রথম পদ কিন্তু 72, এটা আমরা পেয়েছি।
আর এখানে কমন রেশিও দেখো 72 থেকে 36 হয়েছে, কত গুণ হয়েছে? হাফ। 36 থেকে 18 হয়েছে, কত গুণ হয়েছে? হাফ। তাহলে কমন রেশিও কত? 1/2। এবার দেখো ইনফিনিটিভের সূত্র আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনের সাম অফ ইনফিনিটিভ, মানে এই ইনফিনিটিভ অব্দি যোগফলের সূত্র আছে যে সাম অফ ইনফিনিটি সমান সমান কি আছে? a বাই 1 মাইনাস আর। এই সূত্রটা আমাদের কিন্তু আছে। যদি এইটা থাকে তাহলে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি সাম অফ ইনফিনিটি সমান সমান, এখানে দেখো এর মান কত? 72, আর 1 মাইনাস আর এর মান কত? হাফ। 1 মাইনাস আর এর মান হাফ। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে হচ্ছে 72, আর এটা যদি বিয়োগ করি তাহলে আসবে হাফ। তাহলে এখানে সমান সমান 72 ইন্টু 2/1 মানে হচ্ছে 144 ইউনিট। যদি এটা হয় তাহলে যতগুলো ত্রিভুজ গঠন হয়েছে প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা যোগ দিলে আমার টোটাল উত্তর আসবে কত? 144 ইউনিট। চলো আরো পরের অঙ্কে যাই, এবং খুব ভালো ভালো অঙ্ক এখন সামনে আসছে, আমরা দেখি পরের অঙ্কটা কি আছে। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 7 নম্বরের অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কি বলছে? একটি রাবারের বলকে 500 মিটার উপর থেকে ফেলা হলো। বলটি প্রতিবার 4/5 বাউন্স করে উপরের দিকে ওঠে। এইভাবে বাউন্স করতে করতে একটা সময় বলটি স্থির হয়ে যায়। তাহলে বলটি মোট কত দূরত্ব লাফানোর পর স্থির হয়েছিল? বলছে কি যে 500 মিটার উপর থেকে একটা বল নিচের দিকে ছোড়া হলো, মানে ফেলে দেওয়া হলো। ধরো এই জায়গা 500 মিটার হাইট, এখান থেকে একটা বল নিচের দিকে ফেলা হলো, এটা 500 মিটার। এবার বলছে আমি বাউন্স তো এই সোজাই উঠবে, আমি একটু সাইড করে দেখাচ্ছি। তা 500 মিটার উপর থেকে যখন বলটা ফেলা হলো, প্রথমবার বাউন্স করে বলটা কতটুকু উঠবে? যে যতটুকু হাইটের ফেলা হলো তার 4/5 উঠবে, মানে 500-র 4/5 এই বলটা এই অবধি উঠবে। তারপর নেক্সট টাইম আবার ধরো আমি এখানে দূরে সরিয়ে দেখাচ্ছি, বলটা আবার নিচে এরকম বাউন্স করলো, করে গিয়ে আবার যা নামলো তার কতটুকু উঠবে? তার কিন্তু 4/5 উঠবে। আমরা এখানে দেখে নিই এটা কত, এটা হচ্ছে 400, এটা কাটলে কত হবে? এটা 400, মানে প্রথমে 500 নামলে বাউন্স করে কতটুকু উঠবে? 400। আবার এখান থেকে 400 মিটার নেমে যাবে, 400 মিটার যদি নামে তাহলে পরের বার আবার 4/5 বাউন্স করবে। 4/5 যদি বাউন্স করে তাহলে দেখো এই 400 মিটারের আবার 4/5 উঠবে। তাহলে 400 মিটারের 4/5 উঠলে কত হবে? এটা এটা কাটলে হবে হচ্ছে 80 মানে এটা হবে হচ্ছে 320। তাহলে দেখো আমি ছবিটা যদি আরেকটু পরিষ্কার করে আঁকি, দেখো এই জায়গা থেকে যদি আমি 500 মিটারে যদি আমার বলটা এখান থেকে নিচে পড়ে, তাহলে প্রথমবার বাউন্স করে বলটা কিন্তু 400 মিটার অবধি উঠবে, তার বেশি উঠতে পারবে না, কারণ 4/5 ওঠে। তারপরে এখান থেকে বলটা আবার বাউন্স করে নিচে যাবে, নিচে গিয়ে আবার বলটা বাউন্স করে উপরের দিকে উঠবে, কিন্তু এবার তখন সে 320 মিটার অবধি উঠতে পারবে, তার বেশি কিন্তু আর উঠতে পারবে না। তাহলে দেখো যে এরকম বলছে, এইবার এইরকম ভাবে বাউন্স করতে এইরকম বাউন্স করতে করতে বলটা একটা সময় কি হবে? একটা সময় স্থির হয়ে যাবে, একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে। যখন স্থির হয়ে যাবে তাহলে এই বলটা এখান থেকে শুরু করে টোটাল কত মিটার টোটাল বাউন্স করলো, কত মিটার বাউন্স করে বলটা স্থির হলো বা ইনফিনিটি হলো। এখন দেখো বলটা 500 মিটার উপর থেকে পড়ে গিয়ে 400 মিটার উপরে উঠলো, তাহলে এইটা একবার পর একবার ওঠা। আবার দেখো 400 মিটার থেকে নিচে নেমে 320 মিটার অবধি উঠলো, এটা একবার। তাহলে প্রথমবার হলো অ্যাকচুয়ালি 500 প্লাস 400। তাহলে প্রথমবার যে টোটাল বল ওঠা এবং নামা দিয়ে যে মিটারটা অতিক্রম করলো সেটা হচ্ছে 900 মিটার। সেকেন্ড টাইম কি করলো? সেকেন্ড টাইম 400 মিটার নামলো, 320 মিটার উঠলো, তাহলে 400 থেকে 720 মিটার। এইভাবে পরপর হতে গিয়ে সেটা কোন অবধি যাবে? ইনফিনিটিভ অবধি চলে যাবে। ইনফিনিটিভ মানে এর একদম স্থির অবস্থা চলে যাবে। যদি স্থির অবস্থায় চলে যায় তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি এর মান, আমরা কিন্তু এর মান পেয়ে গেছি। এর মান কত? 900। এ মানে প্রথমটা 900। আর কমন রেশিও কত? এখানে দেখো 900 থেকে 720 বা কমন রেশিও যেটা বলেছে 4/5, কমন রেশিও যেটা বলেছে 4/5, এটাই কিন্তু কমন রেশিও, যে প্রত্যেকবার 4/5 করে উঠছে। তাহলে ওটাই কমন রেশিও, বা আমরা এটাও করতে পারি যে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করতে পারি, তাহলেও কিন্তু আমরা কত পাবো? 4/5 পাবো। সেটা হচ্ছে কমন রেশিও, আর সমান সমান 4/5। তাহলে এটা হচ্ছে আর। এবার আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি? যে এস ইনফিনিটি সমান সমান কি? a/1 - r। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? তাহলে কিন্তু আমরা এখান থেকে
এটা সমান সমান এর মান বসাতে পারি, এর মান 900 বাই 1 মাইনাস 4/5। 1 মাইনাস 4/5 মানে এখানে কত থাকবে, 900 বাই 1/5। এবার এটা উল্টে গেলে 900 ইন্টু 5 মানে হচ্ছে 4500। তাহলে এটা উত্তর কত আসবে, 4500 মিটার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটার উত্তর আসবে কত, 4500। মানে একটা বল আমি উপর থেকে ছেড়ে দিলাম, বলটা বাউন্স করতে 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 একটা সময় স্থির হয়ে গেল, তাহলে টোটালে বলটা কত মিটার পথ এই বাউন্সটা করলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, চল আমরা পরের অঙ্কটায় যাই। এবং দেখো, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। চলো আমরা শেষ অঙ্কটা দেখি। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16 সেমি, বাহুগুলির মধ্যবিন্দু যোগ করে অসীম সংখ্যক বর্গক্ষেত্র আঁকা হলে সমস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো, এটা ওই সেই ত্রিভুজের মতোই, কিন্তু এটা বর্গক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুগুলি কত, 16। বর্গক্ষেত্রের বাহুগুলি 16। এবার বলছে বর্গক্ষেত্রের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু বাহুগুলির মধ্যবিন্দু যোগ করে আবার কি করা হচ্ছে, আবার বর্গক্ষেত্র আঁকা হচ্ছে, কারণ বর্গক্ষেত্রের মধ্যবিন্দুগুলো যোগ করলে বর্গক্ষেত্রই হয়। আবার এর মধ্যবিন্দু ভেতরের যে বর্গক্ষেত্র হলো তার বাহুগুলির মধ্যবিন্দু থেকে যোগ করে আবার কিন্তু আমার বর্গক্ষেত্র আঁকাচ্ছে। এইভাবে চলতেই থাকছে, এইভাবে চলতেই থাকছে যতক্ষণ না এটা একটা অসীম একটা বিন্দুতে পরিণত হচ্ছে। তাহলে অনেক অনেক বর্গক্ষেত্র তৈরি হবে। এখন বলতে যতগুলি বর্গক্ষেত্র তৈরি হবে এই সমস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলির যোগফল কত হবে। এখন দেখো, এই যে বাইরের যে বর্গক্ষেত্রটা আছে এটার বাহু তো 16, তাহলে এর বর্গ ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো 16 স্কোয়ার। এর 16 স্কোয়ার মানে কত, 256। এর ক্ষেত্রফল কত, 256, প্রথমটা পেলাম। কিন্তু দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয় বর্গক্ষেত্রটা। এখন দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কত সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। চলো আমরা দ্বিতীয় ত্রিভুজটার দ্বিতীয় বর্গক্ষেত্রটার আগে বাহু বের করে নিই। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এটুকু 8 আর এটুকু 8। এখন দেখো এটা যদি ভূমি আর এটা যদি লম্ব হয় তাহলে এটা অতিভুজ। এখন দেখো ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার যোগ করে অতিভুজ স্কয়ার হয়, তাহলে আমরা যদি এটা অতিভুজ স্কয়ার ধরি এটা, তাহলে 8 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার সমান সমান কিন্তু আমার এটা যদি x ধরি এটার মান বেরোবে। তাহলে কত হবে এটা হবে হচ্ছে 64 64 128, 128 সমান সমান x স্কয়ার। তাহলে x সমান সমান কত হবে, 8 বেরিয়ে যাবে আর 2 রুটের মধ্যে থেকে যাবে, x সমান 8√2। তাহলে এই যে বাহুটা আসলো এই বাহুটা কত, 8√2। যদি ওর বাহু 8√2 আসে তাহলে ওর ক্ষেত্রফল কত আসবে, 8√2 তার হোল স্কয়ার। তাহলে কত আসবে এটা, 28টা 64, 64 দুগুণে 128, তাহলে তার ক্ষেত্রফল আসবে 28। এবার দেখো আমরা প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম 256, তারপরের ক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম 128। তাহলে এইভাবে চলতে চলতে কোন অবধি যাবে, ইনফিনিটি অবধি যাবে। আমরা দেখো দুটো বের করতে পারলেই হবে, দেখো প্রথমটা দ্বিতীয়টা বের করলেই আমরা কিন্তু পেয়ে যাবো, আর বের করার আমাদের দরকার নেই। আরও কিন্তু বের করলেও হয়, কিন্তু আমরা আর বের করবো না, কারণ আমরা দুটো বের করতে পারলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তখন আমাদের সূত্র কি, এখানে আমরা দেখে নিই আগে আমরা কি কি পেলাম। প্রথম পদ এ পেলাম 256, এবং আমাদের কমন রেশিও কত পেলাম, যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 128কে আমরা যদি 256 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, হাফ। তাহলে রেশিও কত হলো, হাফ। তাহলে আমরা যদি এবার সূত্র করি যে ইনফিনিটিভের সূত্র কি আছে, সাম অফ ইনফিনিটি, তাহলে এস ইনফিনিটি এর সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস আর। তাহলে এ কত, এ হচ্ছে 256 আর 1 মাইনাস আর এর মান কত, হাফ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 256 বাই হাফ করতে পারি, সমান সমান 256 ইন্টু 2/1। তাহলে এটা কত হবে, 512। তাহলে এখানে যতগুলি ত্রিভুজ যতগুলি বর্গক্ষেত্র তৈরি হয়েছিল এবং সমস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলি যোগ করলে কত আসবে,
512। দেখলে কত সহজে আমরা অঙ্কগুলির উত্তর বের করতে পারলাম। তো অবশ্যই আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্লাসটি শেষ করছি।